নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আগস্ট মাসে টাকা ছাড়ার আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের জন্য বড় সুখবর। দায়িত্ব গেল পুরো প্রধান, পঞ্চায়েত প্রধানদের বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত নিয়ে এবার বড় সিদ্ধান্ত, আগামী সপ্তাহে আসরে নামছেন দিলীপ। আন্দোলনে ঢুকে পড়েছে অ্যান্টি ন্যাশনালরা, পুলিশকে মার, বিক্ষোভ দেখাতে এসে হতাশ ককরোচ সমর্থক। কল্যাণকে সরালো এসএসসি, সওয়াল করবেন না আর কোনো মামলায়, নতুন দায়িত্বে কে? বাংলাদেশের রাষ্ট্রপতির ইস্তফা, এখন দেশকে সামলাবেন। ককরোচদের সমর্থনে সময় দিল্লি যাচ্ছেন মমতা, লোকসভায় তৃণমূলের উপদল নেতা সৌগত। কেন্দ্রের সঙ্গে বৈঠকে কাটল না জট, ধর্মেন্দ্র ইস্তফা না দিলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি ককরোচদের। বারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চলবে ওয়াটার ট্যাক্সি, সড়কপথে যানজট এড়াতে এবার বড় বার্তা অর্জুনের। 1 কোটি টাকা জরিমানা, প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত, আসছে নয়া বিল। সঙ্গে সঙ্গে অ্যাকশন, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল বেরোতেই কেন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বসেই খাওয়া যাবে মা আহারে, রেস্তোরাঁ অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার বিলি দুস্থদের, বড় ঘোষণা অগ্নিমিত্রার। নিরাপত্তায় কড়াকড়ি, শ্রাবণী মেলায় হকারদের বসতে বাধা, বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব দলের নেতারাই। সরকারি নথিতে মহিলা প্রধানের সই জাল, স্বামীর প্রধানপতি রাজ কায়েমের অভিযোগ মুর্শিদাবাদে। সুন্দরবনে মাছ ধরার নৌকায় অস্ত্র পাচার, বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার 4। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। জুলাই মাস প্রায় শেষের দিকে, আগস্ট মাস যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের। পরের মাসে অন্নপূর্ণা যোজনার ভাতা মিলবে তো? জুন মাসের পর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা রাজ্যের অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে, তবে সকল যোগ্যরা টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। অনেকেরই স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে। তাদের কি হবে? এই নিয়ে উদ্বেগের মাঝে আশ্বস্ত করছে শাসক দল। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগ কাটানোর বার্তা। অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বৈঠক করেন। সেখানে বলা হয়, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধানের দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের। নেতাদেরই বৈঠকে বলা হয়েছে, এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ আন্ডার প্রসেস রয়েছে, ভেরিফিকেশনে কাজ চলছে, পদ্ধতিগত সমস্যা রয়েছে কিছু ক্ষেত্রে, সেসব মিটে গেলেই ভাতার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মহিলারা যাতে সরকারের জনহিতকর প্রকল্প থেকে কোনোভাবেই বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ চলছে এখনো। যোগ্য বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজও একই সাথে করছে সরকার। প্রশাসন সূত্রে খবর, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী 30/8/2026 অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে যোগ্যদের চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। অযোগ্যদের চিহ্নিত করে বাতিল করা হবে। বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। এবার এই সার্টিফিকেটগুলি ইস্যুর ক্ষেত্রে বিরাট প্রশাসনিক বদলের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরে দেওয়া একটি বিজ্ঞপ্তি শেয়ার করে কথা জানান তিনি। বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এদিন জানান। জনসেবার মান আরও উন্নত করতে রাজ্য জুড়ে জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার সাধন করেছে সরকার। পঞ্চায়েত প্রধান, পুর প্রধান, এক্সিকিউটিভ অফিসারদের জন্ম মৃত্যু রেজিস্টারের দায়িত্ব থেকে সরানো হচ্ছে। শুভেন্দু জানান, নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি জেলার জেলা শাসক ও কালেক্টর বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন। এর ফলে জেলা স্তরে সমন্বয় বজায় থাকবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘোষণা করেছেন, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলি জন্ম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে বিএমওএইচ, মেডিকেল কলেজে প্রধান ও গ্রামীণ হাসপাতালের সুপারিনটেন্ডেন্টরা তাদের নিজ নিজ স্বাস্থ্যকেন্দ্রের জন্ম মৃত্যু রেজিস্ট্রার হিসেবে কাজ করবেন। এছাড়া নথিপত্র সংরক্ষণ ও প্রশাসনিক কাজকে সুসংহত করতে এবার থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও পুরসভায় সরকারি অফিসারদের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর এর সময় বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে রাজ্যের নানা এলাকায় অনিয়মের অভিযোগ উঠেছিল। এরপরই কড়াকড়ি শুরু করে নতুন রাজ্য সরকার কয়েকদিন আগে রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস
অ্যামেন্ডমেন্ট রুলস 2026 গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়। এবার জন্ম মৃত্যু রেজিস্ট্রির দায়িত্ব থেকে পুরো প্রধান ও পঞ্চায়েত প্রধানদের সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নিজে। রাজ্যে পালা বদলের পর বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের দেখা যাচ্ছে না। এর জন্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কাজে ব্যাহত হচ্ছে। আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রাম প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। জেলায় জেলায় তিনি কি করবেন দিলীপ? রাজ্যে পালা বদলের পর গ্রাম পঞ্চায়েতের কাজ কেমন চলছে, পঞ্চায়েত সমিতির বা কি অবস্থা, জেলা পরিষদ কেমন চলছে, বিভিন্ন প্রকল্পগুলি কি অবস্থা, কোথায় কত কর্মী দীর্ঘদিন একই পদে একই জায়গায় রয়েছেন। জেলায় জেলায় সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী। জানা গিয়েছে আগামী সপ্তাহ থেকে দিলীপ শুরু করবেন এই কর্মসূচি। শুরুতেই হাওড়া ও হুগলি জেলায় যাবেন পঞ্চায়েত মন্ত্রী। ছোট জেলার ক্ষেত্রে একদিনে দুটি জেলা পরিদর্শন করবেন মন্ত্রী, আর বড় জেলার ক্ষেত্রে একদিনে একটি জেলারই পরিস্থিতি পর্যালোচনা করবেন। কয়েকদিন আগে বিধানসভায় দিলীপ ঘোষ বলেছিলেন, পঞ্চায়েতে ফাঁকা পড়ে রয়েছে বহু পদ, যার জেরে পঞ্চায়েতের কাজ ব্যাহত হচ্ছে। পঞ্চায়েতের কাজে গতি আনতে এবার 11,000 শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, আগে পঞ্চায়েতে নিয়োগ হতো জেলা প্রশাসনের মাধ্যমে, এবার তা পিএসসির মাধ্যমে নিয়োগ হবে। জেলা প্রধানদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেছিলেন, প্রধানদের বলেছি পরিষেবা দিতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। মাঝারি কিছু নেই, পুলিশ দিয়ে কোমরে দড়ি বেঁধে এনে সই করাবো, ভাতা নেবেন, সব সুযোগ সুবিধা নেবেন, আর সই করবেন না। মামাবাড়ি নাকি? পঞ্চায়েতের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য আর্থিক ক্ষমতা আধিকারিকদের হাতে দেওয়ার পক্ষে সওয়াল করে বিধানসভায় দিলীপ বলেছিলেন, দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে প্রধানদের আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। তাই এই নিয়ে এত হিংসা, প্রধানদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেব, বিল আনবো। বিধানসভায় এই বার্তার পর এবার প্রত্যেক জেলায় পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন দিলীপ। কলকাতায় মিছিল শেষে ককরোচদের জঙ্গিপনা। শুক্রবার ধর্মতলা ডরিনা ক্রসিং এর কাছে অবস্থান বিক্ষোভ চলাকালীন পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, জলের বোতল। এমনকি পুলিশের গায়ে জল ছোড়া হয় বলে অভিযোগ উঠল। বহিরাগতদের ষড়যন্ত্রের অভিযোগও। পাল্টা আত্মরক্ষাতে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়িয়ে যায়, তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় আরশোলাদের বিক্ষোভ। এই নিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ডরিনা ক্রসিং। রাস্তায় পড়ে কয়েকশো জুতো, জলের বোতল। পড়ুয়াদের মিছিল থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জল কামান ছড়ে পুলিশ। অবিকল দিল্লির কায়দায় এই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হলো সংবাদ মাধ্যমকেও। এসবের জেরে প্রায় 3.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর, ব্যাহত হয় যান চলাচল। পূর্ব ঘোষণা মতো শুক্রবার বিকেলে শিয়ালদাহ থেকে ধর্মতলা পর্যন্ত এসএফআই, এআইডিএসও, আইসার মতো বাম ছাত্র সংগঠনগুলি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে মিছিলের ডাক দিয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে শিয়ালদাহে জামায়াত করেন ককরোচ সমর্থকেরা। নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডরিনা ক্রসিংয়ে তা পৌঁছানোর পরই ধুন্ধুমার শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয় ইট বৃষ্টি। এরপরই এই মিছিলে বহিরাগতদের ঢুকে পড়ার অভিযোগ ওঠে। আন্দোলনরত পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে ধর্মতলার মিছিলে আসা এক ককরোচ সমর্থক সংবাদ মাধ্যমের সামনে অভিযোগের সুরে বলেন, আমি পড়ুয়া নই, একজন সাধারণ মানুষ, কিন্তু পড়ুয়াদের দাবিকে সমর্থন জানিয়ে এসেছিলাম। এর জন্য প্রথমেই দেশের প্রধান বিচারপতিকে ধন্যবাদ। তার মন্তব্যের জন্যই আজ গোটা ভারতের ছাত্র সমাজ এক হয়েছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম এই মিছিলে অ্যান্টি ন্যাশনালরা ঢুকে পড়েছে। পুলিশকে লক্ষ্য করে ওরা জুতো, বোতল ছুটছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। জানি না শান্তিপূর্ণ একটা আন্দোলনের মধ্যে কারা ঢুকে এতটা বিশৃঙ্খলা তৈরি করলো। ধর্মতলার ধুন্ধুমারির মধ্যেই রানী রাসমণিতে অবস্থান বিক্ষোভের দাবি করেন আন্দোলনকারীরা। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে নিজে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন, আবেদন জানান রানী রাসমণিতে অবস্থান করতে চান তারা। পুলিশ যথেষ্ট সংযত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে রানী রাসমণি থেকে গার্ডরেল সরিয়ে তাদের অবস্থান বিক্ষোভে বসার অনুমতি দিয়েছে বলে খবর। দিল্লিতে ককরোচ জনতা পার্টি এই আন্দোলন শুরুর পরেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল দেশের পড়ুয়াদের ক্ষোভকে কাজে লাগিয়ে হিংসা ও অরাজকতা ছড়ানোর চেষ্টা চলছে বিদেশ থেকে। সেই আশঙ্কা যে অমূলক নয়, শুক্রবার সকালে তার হাতে গরম প্রমাণ দিয়ে দিল দিল্লি পুলিশ। পাকিস্তান থেকে ভারতের এই ছাত্র বিক্ষোভের আড়ালে উস্কানি দেওয়ার ভয়াবহ ষড়যন্ত্র প্রকাশ্যে চলে এলো। দিল্লি পুলিশ জানিয়ে দিল, যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটছে। সেগুলো নেপথ্যে রয়েছে নাকি পাক উস্কানি। প্রায় 400 পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিনরাত সচেষ্ট শুধু পড়ুয়া তথা জেনজিকে উস্কানি দিতে। আইনজীবী বদলে ফেল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি আর এসএসসির কোনো মামলায় সওয়াল করবেন না। কল্যাণের জায়গায় আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করবেন আইনজীবী সুনীত রায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসির মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তার আগে বৃহস্পতিবার রাতে আইনজীবী কল্যাণকে দায়িত্ব থেকে সরিয়ে দিল এসএসসি।
এবার থেকে নতুন নিযুক্ত আইনজীবীরা এসএসসির সব মামলায় সওয়াল করবেন। চলতি মাসে এসএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হন আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালা। তিনি এসএসসি আইনজীবী বদলের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য সচিব ছিলেন দুষ্মন্ত। পরে রাজ্যের মুখ্য সচিব করা হয় মনোজ আগরওয়ালকে। তারপর দুষ্মন্তকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগে এসএসসির বহু মামলা সওয়াল করেছেন কল্যাণ, তবে ভোটের পর থেকে তাকে আর এসএসসির কোনো মামলায় আদালতে সওয়াল করতে দেখা যাচ্ছিল না। এসএসসির বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। এর মধ্যে শুক্রবার কলকাতা হাইকোর্টে মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। এই মামলায় কল্যাণের বদলে সওয়াল করবেন ইন্দ্রনীল ও সুনীত। বাংলাদেশে আবার পট পরিবর্তন। বাংলাদেশের রাষ্ট্রপতি দিলেন ইস্তফা। শুক্রবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালে জুলাই আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতির ইস্তফার দাবি করা হচ্ছিল। তখন ইস্তফা না দিলেও আজ হঠাৎ ইস্তফা দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্তফা দেন, তার ইস্তফা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি হঠাৎ ইস্তফা দেওয়ায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। যেহেতু সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা, তাই তাদের মনোনীত ব্যক্তি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির ইস্তফা নিয়ে আলোচনা হচ্ছিল, তার বিদায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছিল। এদিকে শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনীত করা হবে তা নিয়ে বিগত কয়েকদিন ধরে বিএনপির শীর্ষস্তরে আলোচনা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন 2023 সালে 24 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনকে। 2028 সালে এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা, তবে তার প্রায় 2 বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যখন হাসিনা সরকারের পতন হয়েছিল তখন রাষ্ট্রপতির ইস্তফা দাবি করা হয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়। তিনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব সামলেছেন। এরপরে জাতীয় নির্বাচন ও নতুন সরকার গঠনের সময় দায়িত্ব পালন করে। জানা গিয়েছে, গুরুতর অসুস্থতার কারণ রেখে ইস্তফা দিয়েছেন শাহাবুদ্দিন। তিনি ইস্তফাপত্রে লিখেছেন, আমি হৃদরোগে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মধ্যে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে যাই। রোগের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার জন্য রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। 7 দিনের মধ্যে ঘোষণা কার্যকর। নিট কেলেঙ্কারি প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানাতে আগামী সোমবারে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই খবর প্রকাশ এসেছে। এর আগে গত মঙ্গলবার 21 জুলাইয়ের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে ককরোচ পার্টির সঙ্গে যোগ দেবেন। সেই মতো আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে আরশোলাদের আন্দোলনে যোগ দেবেন। তবে তিনিও বিক্ষোভে বসবেন কিনা তা এখনো অজানা। নিটের প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে নানা দুর্নীতি নিয়ে দিন করে ধরে দিল্লি যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছে ছাত্র যুবদের রাজনৈতিক সংঘর্ষবিহীন ককরোচ জনতা পার্টি। তার আগে অবশ্য তাদের এই রাস্তা দেখিয়েছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী লাদাখের সোনাম ওয়াংচুক। টানা 26 দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের হাসপাতালে গিয়ে তার স্যুপ খাইয়ে অনশন ভাঙান দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সরকারকে একাধিক শর্তের বিনিময়ে সোনাম অনশন তুলে নিয়েছেন। শুক্রবার ককরোচদের তরফে দুই প্রতিনিধি নাড্ডার সঙ্গে দেখা করে নিজেদের দাবিপত্র তুলে দেন। নিট কেলেঙ্কারির জেরে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য সময় বেঁধে দিয়েছেন। দিল্লিতে যখন ছাত্রদের আন্দোলনে পুলিশি অ্যাকশন চলছে, ঠিক সেই সময় তৃণমূল নেত্রী জাতীয় স্তরে ওই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেছিলেন তিনিও দরকারি ককরোচ পার্টির আন্দোলনে সামিল হবেন। শুক্রবার কলকাতাতেও আরশোলাদের জন্য সংহতি জানিয়ে বাম ছাত্র সংগঠনের মিছিলে ব্যাপক সমাবেশ হয়। ধর্মতলায় মিছিল শেষে অবস্থান বিক্ষোভ থেকে পুলিশের আক্রমণের অভিযোগ অশান্তি হয়। শহরে বুকে ককরোচ পার্টির সমর্থনে এত সারা দেখে উৎসাহিত হন কেউ। এমনই সময়ে মমতা জানিয়েছেন তিনি সোমবারই দিল্লি যাচ্ছেন যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কিছু রদবদল হয়েছে। লোকসভার দলনেতা হয়েছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। এর আগে শতাব্দী রায় ছিলেন এই পদে। তিনি সম্প্রতি এনসিপিআইতে যোগ দিয়েছেন, তাই সেই পদে আনা হলো সৌগতকে। এই অধিবেশন থেকেই দায়িত্ব পেলেন দমদমের সাংসদ। দীর্ঘ টানাপোড়েনের পর এবার আলোচনার টেবিলে ককরোচ জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। দিল্লির ভিপি হাউসে প্রায় ঘন্টা দুয়েকের বৈঠক, কিন্তু তারপরে অচল অবস্থা কাটার কোনো স্পষ্ট ইঙ্গিত মিলল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ককরোচরা। 2 ঘন্টার বৈঠকে শিক্ষামন্ত্রী ইস্তফা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি সরকার পক্ষ। ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি প্রধানের
ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে দিল্লি ভিপি হাউসে বৈঠকে বসেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং ভিপি জেপি নাড্ডা। প্রায় ঘন্টা দুপক্ষের আলোচনা হয়। সূত্রের দাবি, কেন্দ্রের তরফে এই পর্যন্ত প্রশ্ন ফাঁস কাণ্ডে কি পদক্ষেপ করা হয়েছে এবং আগামী দিনে আর কি পদক্ষেপ করা হবে সেটা ককরোচদের দুই প্রতিনিধিকে জানানো হয়। সৌরভ দাসরাও নিজেদের দাবির কথা মন্ত্রীদের জানান। সূত্রের খবর, ককরোচদের অধিকাংশ দাবি মেনে নিলে ধর্মেন্দ্রর ইস্তফার দাবি মানতে আরও খানিকটা সময় চেয়েছে সরকার পক্ষ। সূত্র বলছে, নিটের প্রশ্ন ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো, বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের মতো ইস্যুতে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এমনকি নিট প্রশ্ন ফাঁসে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারগুলোকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মোদী সরকার। কিন্তু জটিলতা ধর্মেন্দ্র প্রধান ইস্তফায়। ককরোচ জনতা পার্টির সাফ কথা, অন্য যে দাবি মানা হোক, প্রধান ইস্তফা না দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হবে না, বরং আগামী দিনে আরও তীব্র হয়ে আন্দোলন। বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, কেন্দ্র আমাদের দুই দাবির সঙ্গে নৈতিকভাবে সহমত হয়েছে। আমরা জানিয়ে দিচ্ছি, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্র আরও একদিন সময় চেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা খানিকটা একই কথা জানিয়েছেন। যা পরিস্থিতি তাতে ধর্মেন্দ্র মন্ত্রিসভায় থাকবেন কিনা সেটা ঠিক হবে শনিবার। তবে ককরোচদের সাফ কথা, আগামী 2-1 দিনে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আরও বড় আন্দোলন হবে বা দেশ জুড়ে সেটার প্রভাব পড়বে।